হুম। বাহ, বাহ। সারা দিনের ব্যস্ততা শেষে অবশেষে রাত ৯টায় সময় পেলাম একটু বেরোবার। চারিদিকে আজ আলোর ঝলকানি, ভিড় আর আনন্দে ভরে গেছে চারিদিক। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো সোমবার আর আজ হলো কালী পুজো। তোমাদের সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের জীবন আনন্দ এবং সফলতায় পরিপূর্ণ হয়ে উঠুক, এটাই কামনা করি। আজকে সকালটাও রান্নাঘর থেকেই শুরু করলাম। এর আগে টুকটাক কিছু কাজ করেছি, তবে সেগুলো আর আজকে শেয়ার করলাম না। বসেছি প্রথমেই সবজি নিয়ে। ফ্রিজে কিছু ঝিঙে ছিল আর ছিল দুটো বেগুন। তো ভাবছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব একটু, আর বেগুনগুলো ভেজে নেব। আর আজকে তো সোমবার, তাই ভাবছি একটু আলু পোস্ত করব। সোয়াবিন খেতে আজকে আর খুব একটা ভালো লাগছে না, তো একটু আলু পোস্তই ভাবছি বানিয়ে নেব। আর এখানে দেখো মাছগুলো আগেই ভাজতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে জিরে তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। তোমাদের তো বলেছিলাম এখন সবজি সেরকম কিছু এনে রাখা হচ্ছে না, তো এই যে ঝিঙে শুধু ছিল, তো তাই ভাবলাম ঝিঙে আলু দিয়েই একটু ঝোল বানিয়ে নিই। বাবা এই ঝিঙে আলু দিয়ে ঝোলটা খেতে খুবই ভালোবাসে। বাইরে চারিদিকে লাইটিং যতটাই হোক না কেন, আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়া এমনই, দেখে কিন্তু মনে হচ্ছে না আজকে কোনো পুজো আছে। আসলে কি, আমাদের বাড়ির চারিপাশেই দুটো তিনটে পুজো হয় মোট। তবে তিনটে পুজোর মধ্যে কোনোটারই কোনো মাইক বাজার বা গান বাজার আওয়াজ কিন্তু বাড়ি থেকে শোনা যাচ্ছে না। তো আমি সকাল থেকে উঠেই তোমাদের দাদাভাইকে ওর জন্য বলছিলাম যে মনেই হচ্ছে না যে কোনো পুজো চলছে। জানি না কেন এবারে অবশ্য দুর্গাপুজোর সময় বেরিয়েও রাস্তাঘাট খুব একটা ভিড় ছিল না। প্রত্যেকবারে রাস্তাঘাটে যেভাবে ভিড় থাকে মানুষজনের, সেই রকম কিন্তু ভিড়টা চোখে পড়ছিল না। আজকে জানি না কি হবে, তবে সকাল থেকে সেরকম কোনো আওয়াজ আসছে না কানে ভেসে। হয়তো রাত্রের দিকে হবে, কারণ কালী পুজো তো রাত্রেবেলারই পুজো, তাই সমস্ত হইচই হয়তো রাত্রেই শুরু হবে। তো সে যাই হোক, মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ওদিকে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে ছিল কিছু লঙ্কা। ফ্রিজটা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝেই, তো লঙ্কাগুলো দেখলাম খারাপ হয়ে যাচ্ছে। ফ্রিজে পড়ে থেকে না কিরকম একটা জল জল ভাব হয়ে যাচ্ছে। তাই এই যে একটা সুতির কাপড়ে সমস্ত লঙ্কা ঢেলে নিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। তারপরে এই যে বোঁটাগুলো ছাড়িয়ে ভাবছি বাইরের দিকেই কোথাও রেখে দেব। ফ্রিজের ভিতরে আর ঢোকাবো না, না হলে অনেকগুলো লঙ্কা আছে তো খারাপ হয়তো হয়ে যাবে। আর তারপরে এখানে বেগুনটাও ভাজতে গিয়ে দিয়েছিলাম। শীতকালে কিছু হোক আর নাই হোক, এই বেগুন ভাজা খাওয়াটা কিন্তু একটু বেশিই হয়ে যায়। খাওয়াটা অতটা ভালোও নয় শরীরের পক্ষে জানি, কিন্তু ভাজাটা একটু বেশি দেখি খাওয়া হয়ে যায়, কারণ বেগুন পোড়া বা অন্য কিছু রকম আইটেম শীতকালে খুব একটা হয় না। তো যাই হোক, কি আর করা যাবে, চেষ্টা করি ভাজাভুজিটা একটু কম করেই খাওয়ার, সবে শীতকালে সেটা খুব একটা মেনটেন করা যায় না। আর এই যে ফ্রিজের এই ব্যাগগুলো, এগুলো একটু নোংরা হয়ে গিয়েছিল সবজি ছিল বলে, তো এগুলোর জন্য ধুয়ে বাইরে এই যে জল ঝরাতে রেখে দিলাম। কিছুক্ষণ পরে এগুলো তারপরে তুলে গুছিয়ে রাখবো জলটা ঝরে গেলে। আজকে তো কালী পুজো, আজকে বাড়িতে বেশ অনেক কিছুই এক্সট্রা কাজ থাকে জানো তো। তার মধ্যে প্রথম হচ্ছে সন্ধ্যের দিকে এই যে প্রদীপ ধূপ বাতি এগুলো চারিদিকে দিতে বেশ অনেকটা সময় লাগে। বাবান যদিও একটু হেল্প করে, তবে সেটা সামান্যই, বেশিরভাগটাই আমাকেই করতে হয়।
আর আজকে কালী পুজোর দিন না আমাদের রুটি খেতে নেই, মানে বাবা বরাবরই বারণ করে রুটি খেতে, আজকে মানে পোড়া টোড়া জিনিসগুলো খেতে বারণ করে। তো আজকে রাতের দিকে ওই যে পরোটা লুচি এই সব খাবারই হয় সাধারণত। তো বিকেলের দিকে আবার ঠাকুর দেখতেও একটু বেরোবো, তো তাই কখন যে কি করব সেটা একটু প্ল্যান করেই কাজগুলো তাড়াতাড়ি করে সারতে হচ্ছিল। এদিকে আবার আগামীকাল যেহেতু বাপের বাড়ি যাব, তার জন্য কিছু কাজ আছে, জিনিসপত্র গোছাতে হবে, চারিদিকেই সমস্ত কিছু রাখা আছে। আর তোমাদের তো আগেই বলেছিলাম যে এই কোথাও যাওয়ার আগে ব্যাগ গোছাতে আমার একেবারেই ভালো লাগে না, কিন্তু সেই কাজটা আজকে যাও করে সারতেই হবে, না হলে আবার কাল প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যাবে। তো তাই ভাবছি কখন ভিডিও এডিটিং করে আপলোড করে তারপরে কখন পরের কাজগুলো আরম্ভ করব। তো যাই হোক, অনেক জামা কাপড় এখানে জমেছিল, কাঁচা এগুলো পরে রাখাই ছিল। তো তাই ভাবলাম আগে এইগুলো ভাঁজ করে তুলে রাখি, না হলে এই কাজগুলো না জমতেই থাকে। অনেক কিছুই কাঁচা পড়েছিল, আসলে আমার প্রত্যেক দিনই অনেক রকম জিনিসপত্রই কাঁচা হয়, তো সেগুলো জমতেই থাকে। আর উপরের চাদরটা অনেক দিন চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম উপরের চাদরটাও আজকে চেঞ্জ করে চাদরটা একবারে আজকে কেচে নেব। বেশ কয়েকদিন যেহেতু থাকবো না, তো চাদরটা না হলে পরেই থাকবে, তাই আগে চাদরটা আজকে চেঞ্জ করে নিই। আজকেও বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে, তবে জানো তো কদিন আগে না খবরে শুনছিলাম যে কালী পুজোর সময় নাকি একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে এখনো পর্যন্ত সেরকম তো কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, কালী পুজোটা ভালোই কেটে গেলেই ভালো। এই যে দেখো চাদরটা এখানে পেতে নিলাম, আর এই চাদরটা বহুদিন পরেই বিছানায় পাচ্ছি। সাদা চাদর আসলে খুব একটা পাততে চাই না বিছানায় আমি, বিশেষ করে উপরে। উপরে এই যে বাবান পড়তে বসে বা ছবি টবি আঁকতে বসে, ও বিছানা ছাড়া অন্য কোথাও বসে না। আর এই চাদরের উপর না জানো তো এইসব রং লাগলে মোটে উঠতে চায় না, তো তার জন্য উপরের বিছানাটায় সাদা চাদর আমি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। তো সে যাই হোক, চাদরটা আসলে আমার অনেক পুরনো জানো তো, রেখেই দেয়া ছিল। তারপর ভাবলাম যে রেখে দিলে আস্তে আস্তে হয়তো চাদরটা পচে গিয়ে নষ্ট হয়ে যাবে। অনেক সময় পুরনো জিনিস, অনেক দিনের কাপড়গুলো তো খারাপ হয়ে যায়, তো তাই ভাবলাম ব্যবহার করে ফেলি, না হলে পরে থেকেই চাদরটা আবার নষ্ট হয়ে যাবে। কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা ছিল, সেগুলো এই যে দেখো বাইরের দড়িতে মেলে দিচ্ছি। আর বারান্দায় যেমন দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ, শীতকালে না আমার বারান্দায় প্রচুর রোদ আসে জানো তো, এই রোদটা না একেবারে ঘরের ভিতর পর্যন্ত ঢুকে যায়। তো ঘরের দরজাটা খুলে সামনে বসে থাকলে বেশ ভালো রোদ পোয়ানো যায়। আর তারপর কিছু জামা কাপড় ছিল যেগুলো হাতে কেচেছিলাম, সেগুলো জমতে থাকছিল, তাই ভাবলাম কেচেই দিই, আজকে সমস্ত কাজ আছে কমপ্লিট করে নিয়েছি। সোনাস বিউটিফুল ব্লগ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে মাথায় গামছা বেঁধে পুজো করতে বসো না, পারলে লাল একটা ওড়না মাথায় জড়িয়ে নিও। খুব ভালো লাগলো দিদিভাই তোমার কথা, তবে তুমি বলার পর আমারও মনে হলো জানো তো, তুমি ঠিকই বলেছো। তবে আমার কাছে না লাল ওড়না সেরকম নেই, একটা আছে তবে সেটা খুব পাতলা, তাই এই যে অফ হোয়াইট কালারের যে ওড়নাটা আছে সেটাই জড়িয়ে নিয়ে আজকে পুজো করে নিলাম। আসলে কি জানো তো দিদিভাই, সকাল থেকে কাজ করতে করতে না এত দেরি হয়ে যায়, তো তাই তাড়াহুড়ো করে স্নান সেরেই কতক্ষণে পুজোটা করব সেই জন্য তাড়াহুড়ো থাকে। তো তাই মাথাটা যে ভালো করে মুছে তারপরে ঠাকুর ঘরে আসবো সেই সময়টুকু আর পাওয়া যায় না, তাই না তাড়াহুড়ো করে মাথায় গামছাটা বেঁধেই ঠাকুর ঘরে চলে আসি। তো যাই হোক, তুমি বললে খুব ভালো লাগলো, এরপর থেকে চেষ্টা করব অবশ্যই গামছাটা না বেঁধে আসার, কারণ গামছাটা যেহেতু আমরা বাথরুমে নিয়ে ঢুকছি স্নান করার জন্য, সেটা মাথায় বেঁধে পুজো না করাই ভালো। আর এখন দেখো এই যে সন্ধেবেলা জানো তো, এখন এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর ঘরের সন্ধে তো দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে প্রথম মোমবাতিটা আমি ঠাকুর ঘরেই প্রথম জ্বালালাম। তো এই যে সেই ওয়াটার ক্যান্ডেলগুলো তৈরি করেছিলাম, তার মধ্যেই একটা এই যে ঠাকুরের সিংহাসনের সামনে জ্বালিয়ে দিয়েছি। আর তারপর বাইরে এই যে তুলসী মঞ্চের সামনেও মোমবাতি দিয়ে দিলাম। আর তারপরে বাকি মোমবাতিগুলো নিয়ে গিয়েছিলাম ছাদে লাগাবার জন্য, কিন্তু ছাদে না আজকে এত হাওয়া দিচ্ছিল, সব মোমবাতি বারবার নিভে যাচ্ছিল। আর বাবি বায়না করছিল জ্বালাবার জন্য, তো ওকে দিয়েও একটা মোমবাতি জ্বালালাম। তারপরে এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে জানো তো, সেগুলো আর আজকে দেখালাম না। তার ছাদে এই যে বাবি, বাবান, তোমাদের দাদা ভাই, দেওর,
সবাই মিলে এই যে বাজি ফাটাচ্ছিল, তো সেটাও একটু সামান্য ভিডিও করে নিলাম। তবে আমরা ভয় পাচ্ছিলাম, বাবি হয়তো ভয় পাবে, কারণ ও একটু বাজি টাজি এইসব দেখে একটু ভয় পায়। আগের বছরও পেয়েছিল, তবে এবছর দেখলাম ও কিন্তু কোনো রকম কোনো ভয় পায়নি, বরং খুব আনন্দ করেছে। ও নিজেই বাজি নিয়ে জ্বালিয়ে ফাটাতে যাচ্ছিল। তো ওর জন্য আমরা সবসময় কেউ না কেউ ওর সঙ্গে থাকছিলাম। আর এই যে এখন আমরা রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে এখন প্রায় 9:30। এখন বেরোবো ঠাকুর দেখতে। এই যে বাবিকেও রেডি করে দিয়েছি। আর এই যে চলে এসেছি আমরা প্রথম ঠাকুর দেখতে। এটা আমাদের বরানগরের মোটামুটি সবচেয়ে বড় থিম পুজো। আর খুব একটা এর থেকে বড় কিছু থিম পুজো বরানগরে হয় না কালী পুজোতে। এই পুজোটা হয় আইএসআই এর ঠিক উল্টো দিকে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যে আছে না, তার ঠিক উল্টো দিকে, একেবারে বিটি রোডের ধারে। আর এখানে থিম এবছর জীবন্ত কালী। তো এই যে দেখো এখানে মা কালী আর মহাদেবের একটা জীবন্ত মূর্তিও রাখা আছে, তারা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছিল। আর এখানে দেখো রাস্তাঘাটও কি সুন্দর করে সাজিয়েছে। তারপরে এলাম দ্বিতীয় প্যান্ডেল, এটা একটা ভুতুড়ে প্যান্ডেল করেছিল, তো ভিতরটা তোমাদের দেখাই তাহলেই বুঝতে পারবে। তো এই যে দেখো আলো আঁধারির মধ্যে নানা রকমের মানে ভুতুড়ে জিনিসপত্র এখানে ঝোলানো হয়েছিল। আর বাবি তো দেখে প্রচন্ড ভয় পাচ্ছিল জানো তো, কারণ এর ভিতরে না নানা রকম মানে ভয়ঙ্কর শব্দও হচ্ছিল, সেগুলো শুনে বাবি তো কেঁদেই ফেলেছিল। আর আরো ও কেঁদে ফেলেছিল কেন, একজন মানে জীবন্ত মানুষের মধ্যে ছিল যে নানা রকম অ্যাক্টিং করছিল, তো সে ওইভাবে সেজে হঠাৎ করে সামনে এসে বাবিকে ধরতে যাচ্ছিল, তো সেটা দেখে ও আরো কান্নাকাটি আরম্ভ করেছিল। আর এমনিতেই ভিতরটা যেহেতু অন্ধকার, তার উপর ওই রকম ভয়ঙ্কর সব আওয়াজ শুনে সত্যি গা ছমছম করছিল। তো এই যে দেখো এই যে সেই জীবন্ত মূর্তি যে ভয় দেখাচ্ছিল সবাইকে। আমি ভয় পেয়ে গেছি ওকে দেখে। আর এখানে এই যে একটা শ্মশানের একটা পরিবেশ ফুটিয়ে তুলেছে দেখো, একটা চিতায় একজন মানুষ জ্বলছে সেটা। আর এখানে পাশে একজন কবরের মানে স্ট্যাচুও তৈরি করেছিল। তো এই হলো সেই মা কালীর মূর্তি এখানে এই প্যান্ডেলে। আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পরপর নানা রকম প্যান্ডেল দেখতে আরম্ভ করি। তবে কি বলতো, আমাদের বরানগরে কিন্তু কালী পুজো খুব একটা বড় করে কিছু হয় না। তবে পুজো হয় মোটামুটি, তবে খুব একটা বড় কোনো পুজো হয় না সেই রকম ভাবে, সবই ছোটখাটো পুজো। তবে এই প্যান্ডেলটা ছোটর উপরেও বেশ ভালোই লাগছিল। তারপর আমরা বেশ কয়েকটা ঠাকুর দেখেছিলাম, তবে যেহেতু রাত হয়ে গিয়েছিল রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল, ভিড় ছিল শুধুমাত্র প্যান্ডেলগুলোতে, রাস্তাঘাটে লোক খুব একটা ছিল না। এটা আমাদের বরানগরের একটা অনেক পুরনো পুজো জানো তো। এটা একটা মন্দিরের মধ্যেই হয়, কিন্তু মানে বিরাট বড় একটা মা কালীর মূর্তি এখানে তৈরি করা হয়। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো, সামনে মানুষগুলো সঙ্গে তোমরা তুলনা করলেই বুঝতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। টাটা।